প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের সবাইকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমরা এখন যে কোর্সটা পড়বো সেটার নাম হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস এন্ড কন্ট্রোল, লেকচার নাম্বার 11। আজকে আমরা পড়বো ক্রেডিট অ্যানালাইসিস এন্ড ডিস্ট্রেস প্রেডিকশন এবং কর্পোরেট ফাইন্যান্সিং পলিসি। আমি খাদিজা সিদ্দিকা আছি আপনাদের সাথে, ঢাকা সিটি কলেজ থেকে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স এন্ড ব্যাংকিং। তাহলে চলেন শুরু করি আমরা আমাদের ক্লাস আজকে। আমরা চ্যাপ্টার 8 এর ইকুইটি সিকিউরিটি অ্যানালাইসিস দিয়ে শুরু করব। দেখেন, গত ক্লাসে আমরা এই অঙ্কটা করতে পারিনি, আমি এখান থেকেই শুরু করছি। রিফর্মুলেশন অফ এ ব্যালেন্স শিট এন্ড ইনকাম স্টেটমেন্ট, অর্থাৎ আমাদেরকে নিচে ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি। আমাদের করতে হবে ব্যালেন্স শিট, রিফর্মুলেটেড ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্ট। ব্যালেন্স শিটে দেওয়া আছে অ্যাসেট সাইডে, দেখেন অপারেটিং ক্যাশ, ক্যাশ ইকুইভ্যালেন্টস, অ্যাকাউন্টস রিসিভেবল, ইনভেন্টরি, প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। ল্যান্ড সাইডে, লায়াবিলিটি এন্ড ইকুইটি সাইডে দেওয়া আছে অ্যাকাউন্টস পেয়েবল, accrued expenses, deferred tax liability, long term debt, preferred stock, common equity, liability and equity. টোটাল অ্যাসেট দেওয়া আছে ৮৭২৮ টাকা এবং টোটাল লায়াবিলিটি এবং ইকুইটি দেওয়া আছে ৮৭২৮ টাকা। আমরা এখন আমাদের ইনকাম স্টেটমেন্টে চলে আসি। আমাদের ইনকাম স্টেটমেন্টে কি দেওয়া আছে দেখেন, ইনকাম স্টেটমেন্টে প্রথম আইটেমটা হচ্ছে রেভিনিউ দেওয়া আছে, অপারেটিং এক্সপেন্সেস দেওয়া আছে, ইন্টারেস্ট এক্সপেন্সেস দেওয়া আছে, ইনকাম বিফোর ট্যাক্স দেওয়া আছে $৯৯১ মিলিয়ন, ইনকাম ট্যাক্স বাদ দিব, তারপরে আমরা পেয়ে যাচ্ছি নেট ইনকাম $২৯৫ মিলিয়ন। নেট ইনকাম পাচ্ছি আমরা $৬৫৬ মিলিয়ন। প্রেফার্ড ডিভিডেন্ড দেওয়া আছে এবং নেট ইনকাম অ্যাভেলেবল টু কমন শেয়ার হোল্ডার দেওয়া আছে $630 মিলিয়ন। দেখেন, আমরা এখন রিফর্মুলেটেড ব্যালেন্স শিট শুরু করব। প্রথমে আমরা অপারেটিং অ্যাসেট কি কি দেওয়া আছে এগুলো সব কোশ্চেনে দেওয়া আছে। অপারেটিং ক্যাশ $23 মিলিয়ন, অ্যাকাউন্টস রিসিভেবল $1827 মিলিয়ন, ইনভেন্টরি $2876 মিলিয়ন, প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট দেওয়া আছে $3567 মিলিয়ন। তাহলে আমাদের অপারেটিং অ্যাসেট হচ্ছে মোট $8293 মিলিয়ন। এরপর আমরা আমাদের অপারেটিং লায়াবিলিটিতে চলে যাই। আমাদের অপারেটিং লায়াবিলিটিতে দেওয়া আছে অ্যাকাউন্টস পেয়েবল, accrued expenses এবং deferred tax liability। যথাক্রমে দেওয়া আছে $1245, $1549, $712 মিলিয়ন এবং এই যে অপারেটিং লায়াবিলিটি হচ্ছে $3506 মিলিয়ন। এখন আমরা অপারেটিং অ্যাসেট থেকে অপারেটিং লায়াবিলিটি বাদ দিলে পেয়ে যাব নেট অপারেটিং অ্যাসেট। এই কোম্পানির নেট অপারেটিং অ্যাসেট এখানে হচ্ছে $4787 মিলিয়ন। এখন চলে আসি আমরা ফাইন্যান্সিয়াল অব্লিগেশনে চলে যাচ্ছি। ফাইন্যান্সিয়াল অব্লিগেশন হচ্ছে লং টার্ম ডেট, প্রেফার্ড স্টক, এগুলো দেওয়া আছে। লং টার্ম ডেট দেওয়া আছে $3677 এবং প্রেফার্ড অ্যাসেট দেওয়া আছে $432 মিলিয়ন। আমরা পেয়ে যাচ্ছি $4110 মিলিয়ন। ফাইন্যান্সিয়াল অ্যাসেট আমাদের আছে, দেখেন ক্যাশ ইকুইভ্যালেন্ট যে টাকাটা ছিল সেটা $435 মিলিয়ন। তাহলে আমরা নেট ফাইন্যান্সিয়াল অব্লিগেশন পাচ্ছি। ফাইন্যান্সিয়াল অব্লিগেশন থেকে ফাইন্যান্সিয়াল অ্যাসেট বাদ দিলে যেটা পাচ্ছি সেটাকে আমরা বলছি এনএফও বা নেট ফাইন্যান্সিয়াল অব্লিগেশন। সেটা হচ্ছে কত? $3675 মিলিয়ন। কমন শেয়ার হোল্ডার্স ইকুইটি 1112, এগুলো কোশ্চেনে দেওয়া আছে। তাহলে আমরা নেট ফাইন্যান্সিয়াল অব্লিগেশন এবং কমন শেয়ার হোল্ডার্স ইকুইটি পাচ্ছি কত? $4787 মিলিয়ন। আপনারা লক্ষ্য করেন এখানে নেট অপারেটিং অ্যাসেট এবং এনএফও প্লাস সিএসিটা সবসময় কি হবে? সমান হবে, 4787 4787। এটা কি হবে? মিলে যাবে। যদি না মিলে প্রশ্ন হচ্ছে আমাদের ক্যালকুলেশনে কোথাও ভুল হয়েছে বা অঙ্ক করতে গিয়ে কোথাও ভুল হয়েছে। এখন আসেন আমরা রিফর্মুলেটেড ইনকাম স্টেটমেন্টে চলে আসি। প্রথমে আইটেমটা হচ্ছে ইনকাম স্টেটমেন্টের রেভিনিউ বা সেলস $7493 মিলিয়ন। সেখান থেকে আমরা আমাদের অপারেটিং এক্সপেন্সেসটা বাদ দিব। আমাদের অপারেটিং এক্সপেন্সেস হচ্ছে 6321। তাহলে দেখেন অপারেটিং ইনকাম বিফোর ট্যাক্স আমরা পাচ্ছি 1800
$72 মিলিয়ন। সেখান থেকে আমাদের ট্যাক্সটা কাটতে হবে। ট্যাক্স আমাদের তথ্যে দেওয়া ছিল 295, অঙ্কে দেওয়া ছিল $295 মিলিয়ন ট্যাক্স অন ইন্টারেস্ট এক্সপেন্সেস। তাহলে ট্যাক্স অন ইন্টারেস্ট এক্সপেন্সেস এখানে এই অঙ্কে আপনার ট্যাক্স রেট দেওয়া ছিল 36%, 221 36% হচ্ছে ট্যাক্স অন ইন্টারেস্ট এক্সপেন্সেস। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত, $80 মিলিয়ন। তাহলে অপারেটিং ইনকাম আফটার ট্যাক্স আমরা পাবো কত, $375 মিলিয়ন। যখন $1172 মিলিয়ন থেকে বাদ দেবো পেয়ে যাবো 700। দেখেন নেট ফাইন্যান্সিয়াল এক্সপেন্সেস হচ্ছে 167 টোটাল, এবং সেটা বাদ দিলে আমরা পাচ্ছি আমাদের কম্প্রিহেনসিভ ইনকাম $630 মিলিয়ন। এবং এই অঙ্কটার মধ্যে দিয়ে আমাদের চ্যাপ্টার 8 কমপ্লিট করলাম। আমরা এখন চ্যাপ্টার 9 এ চলে আসবো। আমাদের চ্যাপ্টার 9 হচ্ছে ক্রেডিট অ্যানালাইসিস এন্ড ডিস্ট্রেস প্রেডিকশন। এই চ্যাপ্টারটা খুবই ছোট, অল্প কিছু থিওরি আছে। আমরা আসেন সেগুলো শুরু করি। প্রথমে আসেন ক্রেডিট অ্যানালাইসিসের চ্যাপ্টার, যেহেতু ক্রেডিট অ্যানালাইসিস নাম, আমরা প্রথমেই শুরু করব ক্রেডিট অ্যানালাইসিস কি বা ক্রেডিট অ্যানালাইসিস সম্পর্কে আমরা এখন জানব। দেখেন, credit analysis is the process of determining the ability of a company or person to repay their debt obligation. ঋণ বিশ্লেষণ বলতে আমরা বুঝবো এটা একটা প্রসেস বা একটা পদ্ধতি, একটা প্রক্রিয়া। কি নির্ধারণ করার প্রক্রিয়া, একটা কোম্পানি অথবা একজন ব্যক্তি সামর্থ্য কতটুকু যে সে যে লোন, তার যে লোন অব্লিগেশন গুলো আছে সেগুলো পরিশোধ করার কতটুকু ক্ষমতা একজন ব্যক্তি অথবা একটা প্রতিষ্ঠানের আছে, সেটা আমরা ক্রেডিট অ্যানালাইসিস এর মাধ্যমে নির্ধারণ করে থাকি। In other words, it is a process that determines a potential borrower's credit risk or default risk. অন্যভাবে আমরা এটা বলতে পারি যে ক্রেডিট অ্যানালাইসিস একটা পদ্ধতি, যে পদ্ধতিটা নির্ধারণ করে যে সম্ভাব্য ঋণ গ্রহণকারী ওনার ক্রেডিট রিস্ক বা ডিফল্ট রিস্ক কতটুকু আছে, সেটা এই ক্রেডিট অ্যানালাইসিস এর মাধ্যমে জানা যাবে। It incorporates both qualitative and quantitative factors. এই ক্রেডিট অ্যানালাইসিস করতে গিয়ে পরিমাণগত এবং গুণগত যে বিভিন্ন উপাদানগুলো আছে সেগুলো সবকিছুই কি করা হয়, কনসিডার করা হয়। Credit analysis is used for companies that issue bonds and stocks, as well as for individuals who take out loans. Credit analysis টা ওই সকল কোম্পানির জন্য ব্যবহার করা হয় যারা বন্ড এবং স্টক ইস্যু করে, এবং যদি কোম্পানি না হয়, ইন্ডিভিজুয়াল হয়, ব্যক্তি হয়, তখন ওই ব্যক্তি কতটুকু লোন নিচ্ছে ওই ব্যক্তির উপরে ক্রেডিট অ্যানালাইসিসটা করা হয় যে লোন নিয়ে থাকে। মোট কথা আমরা যদি এক কথায় বলতে চাই তাহলে বলতে পারি যে ঋণ বিশ্লেষণ হচ্ছে যিনি ঋণ গ্রহণ করে থাকে ওনার ওই ঋণ পরিশোধ করার সক্ষমতা কতটুকু আছে সেটা বিচার করা, সেটা নির্ধারণ করার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ক্রেডিট অ্যানালাইসিস। এখন পরের টপিকটাতে আমরা চলে আসি। আমাদের পরের টপিকটা হচ্ছে 5 C's of credit, অর্থাৎ এই যে 5টা সি দ্বারা বোঝানো হচ্ছে, যে 5টা সি দ্বারা কি বোঝানো হচ্ছে আগে আমরা সেটা করি। 5 C's of credit এর প্রথম সিটা দ্বারা বোঝানো হয় ক্যাপিটাল, 2 নম্বর সিটা হচ্ছে ক্যারেক্টার, 3 নম্বর সিটা দ্বারা বোঝানো হচ্ছে কোলাটারাল, 4 নম্বর সিটা দ্বারা বোঝানো হচ্ছে ক্যাপাসিটি, এবং 5 নম্বর সি দ্বারা বোঝানো হচ্ছে কন্ডিশন। 5 C's of credit মানে হচ্ছে যে ক্রেডিট অ্যানালাইসিস এর এটা একটা আমরা যে বললাম যে প্রক্রিয়া, এই 5টা সি অ্যানালাইসিস করা হয় ক্রেডিট অ্যানালাইসিস এর ক্ষেত্রে। দেখেন ক্যাপিটাল দ্বারা কি বোঝানো হয়, ক্যাপিটাল দ্বারা বোঝানো হয় যে ক্যাপিটাল রেফার্স টু অ্যান অ্যানালাইসিস অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ফার্মস ফাইন্যান্সিয়াল পজিশন, অর্থাৎ যারা যে কোম্পানি বা যে প্রতিষ্ঠান বা যে ব্যক্তি ঋণ নিতে চাচ্ছে ওনার আর্থিক অবস্থাটা অ্যানালাইসিস করা হয় এই যে ক্যাপিটালের ক্ষেত্রে। অর্থাৎ ওনার কতটুকু ক্যাপিটাল আছে, what are the applicant firms financial strength and weaknesses, যিনি লোন নেওয়ার জন্য আবেদন করেছেন ওনার আর্থিক শক্তি কতটুকু আছে, আর্থিকভাবে উনি কতটুকু সক্ষম, এবং
ওনার আর্থিক কোনো দুর্বলতা কি আছে কিনা, সেটা যদি থাকে সেটা পরিমাণটা কেমন, সেটা আমরা এই যে ক্যাপিটাল অ্যানালাইসিসের ক্ষেত্রে জানতে পারবো। 2 নাম্বার হচ্ছে দেখেন, এবং এই যে 5C অফ ক্রেডিট অ্যানালাইসিসটা এটা করতে হচ্ছে যিনি ঋণ দাতা, উনি এই যিনি ঋণ গ্রহণ করতে চাচ্ছেন তার 5Cটা অ্যানালাইসিস করবে এবং যাচাই করবে। যাচাই করে যদি সবকিছু স্যাটিসফ্যাক্টরি হয় তখন ঋণ দাতা ঋণ গ্রহীতাকে ঋণটা প্রদান করে থাকে। 2 নাম্বারটা দেখেন ক্যারেক্টার। ক্যারেক্টার দ্বারা বোঝানো হচ্ছে the applicant must have both the funds to pay the debts and willingness to pay the debts. এই জিনিসটা ক্যারেক্টার বা চরিত্র যেটা সেটা খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে যারা লোন ডিফল্টার হয় তারা, আমরা সাধারণত ধরে নেই যে তার কাছে পর্যাপ্ত অর্থ নাই, সেজন্য উনি ঋণের টাকাটা পরিশোধ করতে পারছে না। এখানে ক্যারেক্টার দিয়ে কিন্তু শুধু সেই ব্যাপারটাকেই ইন্ডিকেট করছে না, এখানে ক্যারেক্টার দিয়ে বোঝানো হচ্ছে যে একজন ব্যক্তির কাছে পর্যাপ্ত পরিমাণে অর্থ আছে কিনা সে তার দায়গুলো মেটানোর জন্য, সেটা একটা ফ্যাক্টর। পাশাপাশি আরেকটা ফ্যাক্টর এখানে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে ওনার উইলিংনেস বা ইচ্ছা আছে কিনা। ঠিক আছে, এই যে আমার কাছে ঋণ পরিশোধ করার মতো যথেষ্ট টাকা আছে, কিন্তু আমি আসলে কোন ধরনের কোনো জালিয়াতি 2 নাম্বারই করতে চাচ্ছি, যে দেখি না ব্যাড ডেট করে আমি কোনো ছাড় পাই কিনা। এই জিনিসগুলো অ্যানালাইসিস করা হয় এখানে। ঠিক আছে, যে যে প্রতিষ্ঠান বা যে ব্যক্তি ঋণ নিচ্ছে ওনার আর্থিক সক্ষমতা আছে কিনা এবং ওনার পাস্ট রেকর্ড কি, যে উনি কি স্বেচ্ছায় ঋণের টাকাটা পরিশোধ করে কিনা, সেটা এই ক্যারেক্টারের এখানে যাচাই বাছাই করা হয়। এই জন্যই বলা হচ্ছে যে the applicant must have both the funds to pay the debts and willingness to pay the debts. এটা হচ্ছে ওই অর্গানাইজেশনের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো দেখলেই বোঝা যায় যে ওনারা অন্য প্রতিষ্ঠান, অন্যান্য যে প্রতিষ্ঠানের সাথে তারা যে ঋণের যে মানে ঋণের যে ট্রানজেকশন গুলো করেছে সেই ট্রানজেকশন গুলোর টাকাটা সময় মতো পরিশোধ করেছে কিনা, অর্থাৎ ওনার ক্যারেক্টারটা কেমন এই ঋণ গ্রহণের ক্ষেত্রে। 3 নাম্বার আমরা চলে আসি, সেটা হচ্ছে কোলাটেরাল বা জামানত। জামানত কি? জামানত হচ্ছে দেখেন প্রপার্টিজ অর অ্যাসেটস দ্যাট আর অফার্ড টু সিকিউর এ লোন অর আদার ক্রেডিট। কোলাটেরাল বিকামস সাবজেক্ট টু সিজার অন ডিফল্ট। কোলাটেরালটা, জামানতটা কি আমরা আগে এটাতে আসি। জামানত হচ্ছে ঋণ গ্রহীতা যখন ঋণের বিপরীতে ঋণদাতাকে জামানত হিসেবে বা তার সে যে লোনটা পরিশোধ ধার দিচ্ছে, যে টাকাটা ধার দিচ্ছে সেটাকে সিকিউর করার জন্য উনি যে সম্পদ বা সম্পদের দলিল ঋণদাতার কাছে জমা রাখেন সেটাকে বলা হয় কোলাটেরাল। এই কোলাটেরালটা কখন সামনে আসে? কোলাটেরালটা সামনে আসে যখন ঋণ গ্রহীতা ঋণের টাকাটা পরিশোধ করতে পারে না, তখন উনি যে জামানত রেখে, যে প্রপার্টিটা রেখে উনি ঋণ গ্রহণ করে, তখন ঋণদাতা এই প্রপার্টিটা তখন কি করে, মানে সিজ করে, যে যদি ঋণ গ্রহীতা যদি ঋণের টাকাটা পরিশোধ করতে না পারে তখন এই সিজ করার কোশ্চেনটা আসে, যে ঠিক আছে আমি তো ওনাকে ঋণ দিয়েছি, উনি যেহেতু আমাকে টাকাটা পরিশোধ করতে পারছে না, ঋণের বিপরীতে উনি আমার কাছে যে সম্পদটা গচ্ছিত রেখেছে সেটা আমি এখন বিক্রি করে আমার ওনার ঋণের পরিমাণটা কমাবো, বা আমি যেভাবে টাকাটা পরিশোধ করেছি সেটা আমি ওনার যে সম্পত্তিটা গচ্ছিত রেখেছি সেটা বিক্রি করে আমার ঋণের টাকাটা আমি নিব, তখন কোলাটেরালের কোশ্চেনটা আসে। ঠিক আছে, এখন এই কোলাটেরালের ক্ষেত্রেও একটা ব্যাপার স্যাপার আছে। এরকম ব্যাপার স্যাপার দেখা গেল যে এরকম একটা ঘটনা ঘটেছে যে প্রতিষ্ঠান ব্যাংকের কাছ থেকে লোন নিয়েছে, তারা সিকিউরিটি হিসেবে বা কোলাটেরাল হিসেবে গ্যালনে করে তেল দিয়েছে অর্গানাইজেশনকে, ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনকে। পরে ওনারা এই লোনের টাকাটা পরিশোধ করতে পারছে না, তখন ব্যাংক করলো কি, যে ঠিক আছে উনি জামানত হিসেবে যে অ্যাসেটটা গচ্ছিত রেখেছে সেটা আমরা সিজ করবো, সিজ করে বিক্রি করবো। তখন দেখা গেল উনি জারে করে যে তেলগুলো রেখেছে এগুলো আসলে তেল ছিল না, এগুলো ছিল পান। সেক্ষেত্রে কিন্তু যিনি
দাতা উনি কিন্তু ওনার কিন্তু পুরোপুরি লস হয়েছে, সেজন্য ঋণ দেওয়ার পূর্বে অবশ্যই ঋণদাতা ঋণ গ্রহীতা কোলাটেরাল হিসেবে যেই সম্পত্তিটা গচ্ছিত রাখবে সেটা অবশ্যই ভালোভাবে চেক করে নিতে হবে যে উনি কি মানে কোলাটেরালটা কি দিচ্ছে এবং এটার আসলে মার্কেট ভ্যালুটা এবং এখানে কোনো ধরনের কোনো ফেক কিছু আছে। এরপর আমরা চলে আসি 4 নাম্বার সিটে। 4 নাম্বার সিটা হচ্ছে ক্যাপাসিটি। ক্যাপাসিটি হচ্ছে দেখেন, ক্যাপাসিটি ইন্ডিকেটস ম্যানেজমেন্টস ক্যাপাসিটি টু রান দা capacity indicates management's capacity to run the business and the applicant funds planned capacity. অর্থাৎ ওনারা যে ঋণটা নিতে চাচ্ছে ঋণদাতা ঋণ দেওয়ার পূর্বে সেটাও ওনার এই ফ্যাক্টরটাও দেখতে হবে যে এরা যে আসলে ঋণটা নিচ্ছে এই ঋণের টাকাটা যেখানে বিনিয়োগ করবে তাদের আসলে তারা যে প্রজেক্টটা সামনে রেখে ঋণ টাকাটা নিতে চাচ্ছে তাদের ম্যানেজমেন্টের বা সেই কোম্পানির কি সেই সক্ষমতা বা সামর্থ্য আছে কিনা যে কাজটা সম্পাদন করে তারা মুনাফা আনতে পারবে এবং আমাদের ঋণের টাকাটা পরিশোধ করতে পারবে। অর্থাৎ সে আসলে তার যোগ্যতা আছে কিনা, এটা ঋণ গ্রহীতার কতটুকু যোগ্যতা আছে বা ঋণ গ্রহীতার কোম্পানির কতটুকু যোগ্যতা আছে তাদের বিজনেসটা সফলভাবে চালু রাখার, সেইটা এখানে ঋণদাতা ঋণ পরিশোধের পূর্বে এখানে যাচাই বাছাই করে নেবে ক্যাপাসিটি ক্ষেত্রে। 5 নাম্বার আমরা দেখি যে কন্ডিশন। কন্ডিশন দ্বারা বোঝানো হচ্ছে ইকোনমিক কন্ডিশনস ইন দ্য অ্যাপ্লিক্যান্টস ইন্ডাস্ট্রি এন্ড ইন দ্য ইকোনমি ইন জেনারেল। অর্থাৎ এই যে ঋণ গ্রহীতা কোম্পানি যে ইন্ডাস্ট্রিতে বিলং করছে, যে ইন্ডাস্ট্রিতে উনি বিজনেস করছে, সেই ইকোনমির বর্তমানে অর্থনৈতিক অবস্থাটা কেমন এবং ইন জেনারেল পুরো ইকোনমির সেই সোসাইটির পুরো ইকোনমিক কন্ডিশনটা কেমন সেটা এখানে যাচাই করা হবে। ইকোনমিক কন্ডিশন আমরা জানি তিনটা আছে, যে গুড মানে খুব ভালো পজিশন, মন্দ অবস্থা অথবা স্বাভাবিক। এই উনি ওনার ঋণ গ্রহীতা কোন অবস্থানে পড়ছে, ইকোনমিক কন্ডিশন কোনটার মধ্যে উনি পড়ছে সেটাও ঋণ দেওয়ার পূর্বে যাচাই করে নিতে হবে। এতে করে যেটা হয় যে 5 C's অফ অ্যানালাইসিস করলে যেটা হবে যে ঋণ দাতা ওনার জন্য তো টাকাটা একটা ইনভেস্টমেন্ট, ওনার ইনভেস্টমেন্টটা অনেক বেশি সিকিউর হবে এগুলো অ্যানালাইসিস করে যদি উনি সিদ্ধান্ত নেয় এবং উনি পরবর্তীতে ওনার টাকাটা ডিফল্ট হওয়ার বা ওনাদের দেনা হওয়ার সম্ভাবনাটা অনেকাংশেই কমে আসে যদি এই 5C অ্যানালাইসিস করে উনি ঋণ দিয়ে থাকে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি। এরপর আমরা চলে আসি ক্রেডিট অ্যানালাইসিস প্রসেস। ক্রেডিট অ্যানালাইসিস আমরা তো বলেছি যে ক্রেডিট অ্যানালাইসিসটা হচ্ছে একটা প্রক্রিয়া, যে ঋণ গ্রহীতা তার ঋণের টাকাটা পরিশোধ করতে কতটুকু সক্ষম সেটা নির্ধারণ করাটাই হচ্ছে ক্রেডিট অ্যানালাইসিস প্রসেস। ক্রেডিট অ্যানালাইসিস প্রসেসের মধ্যে 5টা প্রসেস আছে, 5টা প্রক্রিয়া আছে বা 5টা স্টেপ আছে। আসলে আমরা স্টেপগুলো দেখি। 1 নম্বর হচ্ছে কনসিডার দ্য নেচার এন্ড দ্য পারপাস অফ দ্য লোন। 2 নম্বরটা হচ্ছে কনসিডার দ্য টাইপস অফ লোন এন্ড অ্যাভেলেবল সিকিউরিটি। 3 নম্বরটা হচ্ছে analyze the potential borrower's financial status. 4 নম্বর হচ্ছে utilize forecasts to assess payment prospects. এবং 5 নম্বরটা হচ্ছে assemble the detailed loan structure including loan covenants. এখন দেখেন যে consider the nature and the purpose of the loan. প্রথমটা ঋণ দাতা দেওয়ার পূর্বে ওনাকে দেখতে হবে যে অ্যাপ্লিকেন্ট যিনি আছে ঋণ নিতে চাচ্ছে ওনার এই লোনের প্রকৃতিটা কি, এবং প্রকৃতি বলতে এখানে লোন তো বিভিন্ন ধরনের হতে পারে, স্বল্প মেয়াদী, দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী। উনি কোন ধরনের ঋণ নিতে চাচ্ছে এবং অ্যামাউন্টটা কেমন সেটা দেখতে হবে এবং উনি যে ঋণটা নিতে চাচ্ছে এই ঋণ নেওয়ার উদ্দেশ্যটা কি, কি উদ্দেশ্যে এই ঋণটা নিতে চাচ্ছে। এটা হচ্ছে ক্রেডিট অ্যানালাইসিসের 1 নম্বর প্রসেস। 2 নম্বর প্রসেসটা দেখেন কনসিডার দ্য টাইপস অফ লোন এন্ড অ্যাভেলেবল সিকিউরিটি। কি ধরনের লোন নিতে চাচ্ছে সেটা উনি দেখবে ঋণদাতা ঋণ প্রদানের পূর্বে এবং এই ঋণের বিপরীতে উনি কি ধরনের সিকিউরিটি রাখতে চাচ্ছে সেটাও দেখতে হবে, কি ধরনের অ্যাসেট উনি কোলাটেরাল বা জামানত হিসেবে রাখতে চাচ্ছে সেটাও
দেখতে হবে ঋণ দেওয়ার পূর্বে। 3 নাম্বার দেখেন অ্যানালাইজ দ্য পোটেনশিয়াল বোরোয়ার্স ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস। 3 নাম্বার স্টেপে দেখতে হবে যে যিনি টাকাটা ধার নিতে চাচ্ছে ওনার আর্থিক অবস্থাটা কেমন। যদি ওনার আর্থিক অবস্থাটা ভালো হয় তাহলে বোঝা যাবে যে না উনি তো ভবিষ্যতে লোনের টাকাটা পরিশোধ করতে পারবে। যদি আর্থিক অবস্থা ভালো না হয় তাহলে এখানে ঋণ দেওয়াটা কি হবে না, ঋণ দেওয়াটা ভালো হবে না। 4 নাম্বার দেখেন ইউটিলাইজ ফোরকাস্ট টু অ্যাসেস পেমেন্ট প্রসপেক্টস। ঋণ দেওয়ার পূর্বে এটাও ঋণদাতাকে চিন্তা করতে হবে যে যিনি ঋণ নিচ্ছেন উনি ভবিষ্যতে যে টাকাটা যে শোধ করবেন এটা আসলে শোধ করতে পারবেন কিনা, ওই সক্ষমতা বা সামর্থ্য ওনার আছে কিনা, বা যদি পর্যাপ্ত পরিমাণ অর্থ থাকেও উনি সেটা আসলে দিতে চায় কিনা, উইলিংনেস আছে কিনা। 5 নাম্বার দেখেন অ্যাসেম্বল দ্য ডিটেইলড লোন স্ট্রাকচার ইনক্লুডিং লোন কোভিনেন্স। এটা হচ্ছে লোন কন্ট্রাক্টে যাওয়ার আগে বিভিন্ন শর্ত থাকে, অনেকগুলো শর্ত থাকে ঋণদাতা ঋণ গ্রহীতা দুই পক্ষেরই শর্ত। ঋণদাতা সাধারণত শর্তগুলো দিয়ে থাকে। এই শর্তগুলো যখন ঋণ গ্রহণ করার সময় যখন এই শর্তগুলো একটা কাগজে লিখে যখন ইয়ে করা হয়, সংযুক্ত করা হয় কন্ট্রাক্টের সাথে, সেটাকে বলা হয় কোভিনেন্স। অর্থাৎ ঋণ বা লোন অ্যাসোসিয়েটেড যে শর্তগুলো আছে এগুলো ঋণ প্রদানের পূর্বেই কি করতে হবে, দুই পক্ষের মধ্যে সমঝোতা করে তারা চুক্তিতে আসতে হবে যে এই লোন স্ট্রাকচার এমন, লোনের পারপাস এবং এই শর্তগুলো আলোকে আমরা দুই পক্ষ মিলে একটা কি করছি, চুক্তিবদ্ধ হচ্ছে যে আমি আপনাকে এত টাকা দিচ্ছি এবং আপনি এটা এই শর্ত সাপেক্ষে পরিশোধ করবেন। এর মধ্যে দিয়ে শেষ হয়ে গেল আমাদের ক্রেডিট অ্যানালাইসিস প্রসেস। এরপর আমরা চলে যাব যে ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস কি জিনিস বা আর্থিক বিপর্যয় কি জিনিস, এটা আমরা শুরু করবো এখন। দেখেন financial distress is a condition in which a company or individual cannot generate revenue or income because it is unable to meet or cannot pay its financial obligation. Financial distress এর বাংলা হচ্ছে আর্থিক বিপর্যয়। আর্থিক বিপর্যয় বলতে বোঝানো হচ্ছে এমন একটা অবস্থাকে যেখানে একটা কোম্পানি অথবা একজন ব্যক্তি সে তার ব্যবসা থেকে কোনো ধরনের কোনো ইনকাম করতে পারছে না বা রেভিনিউ জেনারেট করতে পারছে না, কারণ এবং এই যে তারা সে যে ইনকাম করতে পারছে না বা ব্যবসা থেকে যে রেভিনিউ আয় করতে পারছে না, রেভিনিউ যে তার আসছে না, অর্জন করতে পারছে না, এই জন্য সে তার যে ফাইন্যান্সিয়াল অব্লিগেশন গুলো আছে, যে দায় দেনা গুলো আছে, সেগুলো সে মেটাতে পারছে না। এই অবস্থাটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস। অর্থাৎ একটা কোম্পানি বা একজন ব্যক্তি যখন কোনো টাকাই বা কোনো মুনাফাই সে অর্জন করতে পারছে না এবং সে তার যে দায়গুলো আছে সেই দায়গুলো পরিশোধ করার জন্য যতটুকু অর্থ প্রয়োজন ততটুকু অর্থ সে আর্ন করতে পারছে না, ওই অবস্থাটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস। দিস ইজ জেনারেলি ডিউ টু হাই ফিক্সড কস্ট। এটা বিভিন্ন কারণে হতে পারে। এই ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেসটা হতে পারে যে তার ফিক্সড কস্টটা হচ্ছে অনেক বেশি, ইলিকুইড অ্যাসেট, অর্থাৎ যে টাকাগুলো খুব লিকুইড অ্যাসেট বলতে আমরা বুঝাই যে বুঝতে পারি যে যে সম্পদগুলো খুব সহজে নগদ অর্থে রূপান্তর করা যায়, তার নগদ অর্থে রূপান্তর করার মতো সম্পত্তিও কি আছে, কম আছে বা নাই। or revenue sensitive to economic downturns, অথবা ইকোনমিক অর্থনৈতিক মন্দার কারণে তার রেভিনিউটা অনেকাংশে কমে গেছে, যেটা আমাদের এখন আমাদের ইকোনমিতে বা আমাদের দেশে বা ওয়ার্ল্ড ওয়াইড যেটা হচ্ছে যে করোনার কারণে আমাদের ইকোনমিটা অনেকাংশে মন্দা অবস্থা কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে। এরকম কোন সিচুয়েশনের কারণে এই ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেসটা হতে পারে যে তার ফিক্সড তার ঋণের পরিমাণ অনেক বেশি, সেজন্য তার ফিক্সড কস্ট বেশি এবং ওনার ইলিকুইড অ্যাসেট কম এবং কারেন্ট অ্যাসেট কম আছে এবং ইকোনমিক অর্থনৈতিক মন্দার কারণে ওনার ব্যবসা খারাপ যাচ্ছে। এই সকল কারণে ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেসটা হতে পারে।
ফাইন্যান্সিয়াল স্ট্রেসের মধ্যে দিয়ে আমাদের চ্যাপ্টার 9 আমরা শেষ করলাম। আমরা এখন আমাদের নতুন চ্যাপ্টার শুরু করব এবং এটা আমাদের ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস এন্ড কন্ট্রোলের লাস্ট চ্যাপ্টার, কর্পোরেট ফাইন্যান্সিং পলিসি। কর্পোরেট ফাইন্যান্সিং পলিসিসে কি আছে দেখেন। কর্পোরেট ফাইন্যান্সিং পলিসিসের প্রথম টপিকটা হচ্ছে কনসেপ্ট অফ কর্পোরেট ফাইন্যান্স। কর্পোরেট ফাইন্যান্স কি? কর্পোরেট ফাইন্যান্সে যাওয়ার আগে আমরা প্রথমে বলি যে ফাইন্যান্স কি। ফাইন্যান্স হচ্ছে আমরা যদি এক কথায় বলতে চাই যে ফাইন্যান্স হচ্ছে বিভিন্ন উৎস থেকে অর্থ বা তহবিল সংগ্রহ করে সেই উৎস বা তহবিলটাকে যখন কোনো লাভজনক প্রকল্পে বা খাতে বিনিয়োগ করা হয় সেটাকে আমরা এক কথা বলতে পারি ফাইন্যান্স। আর কর্পোরেশন কি? কর্পোরেশন হচ্ছে যৌথ মূলধনী কারবার, যেটা আমরা বলে থাকি সেটাই হচ্ছে কর্পোরেশন। যে সীমিত দায় থাকে, তারপরে হচ্ছে যে যে যতটুকু শেয়ার কিনে তার দায়টা অতটুকুতেই সীমাবদ্ধ থাকে। বিভিন্ন বৈশিষ্ট্য আছে, মানে জয়েন্ট স্টক কোম্পানি যেটা সেটাকে আমরা বলি কর্পোরেশন। তাহলে দেখেন কর্পোরেট ফাইন্যান্সটা কি হবে? কর্পোরেট ফাইন্যান্সটা হবে তাহলে জয়েন্ট স্টক কোম্পানির ফাইন্যান্সিং যে অ্যাক্টিভিটি গুলো আছে সেটাই হচ্ছে কি কর্পোরেট ফাইন্যান্স। দেখেন এখানে কি লেখা আছে, আমরা শুরু করি। Corporate finance is a division of finance that deals with how corporations deal with funding sources, capital structuring and investment decisions. অর্থাৎ কর্পোরেট ফাইন্যান্স হচ্ছে ফাইন্যান্সের একটা অংশ বা ভাগ, যেটা ডিল করে যে কর্পোরেশন গুলো তারা তাদের ফান্ড গুলো কিভাবে গঠন করে বা তহবিল কিভাবে গঠন করে, বা তহবিলের উৎসগুলো তারা আইডেন্টিফাই করে, তারপরে মূলধন গঠন করে, তাদের মূলধন কাঠামোটা কেমন হবে সেটা নিয়ে ডিল করে, এবং এই সংগৃহীত মূলধনটা কোথায় বিনিয়োগ করবে এই সিদ্ধান্তগুলো সবকিছুই হচ্ছে কর্পোরেট ফাইন্যান্সের অন্তর্ভুক্ত। It is primarily concerned with maximizing shareholder value through long and short-term financial planning and the implementation of various strategies. এই যে কর্পোরেট ফাইন্যান্সটা মানে প্রধান বা মুখ্য কনসেন্ট্রেশন হচ্ছে মুখ্য বিষয় হচ্ছে তাদের জন্য, সেটা হচ্ছে শেয়ার হোল্ডার যারা আছে অর্থাৎ কোম্পানির মালিক যারা আছে তাদের শেয়ার তাদের শেয়ার প্রাইসটা বৃদ্ধি করা। অর্থাৎ কোম্পানির ভ্যালু ক্রিয়েট করতে হবে, এবং কোম্পানির ভ্যালুটা তখনই ক্রিয়েট হবে বা ম্যাক্সিমাম হবে যখন মার্কেটে শেয়ার প্রাইসটা বৃদ্ধি পাবে। এতে করে কি হবে? এতে করে শেয়ার হোল্ডারদের ভ্যালুটা ম্যাক্সিমাম হবে, এবং এই ম্যাক্সিমাম করার জন্য তারা বিভিন্ন ধরনের শর্ট টার্ম এবং লং টার্ম ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করবে এবং এগুলো প্রয়োগ করবে, বিভিন্ন ধরনের কৌশল তারা প্রয়োগ করবে। তাহলে আমরা যদি বলতে চাই যে কর্পোরেট ফাইন্যান্স কি, কর্পোরেট ফাইন্যান্সে তাহলে কি? কর্পোরেট ফাইন্যান্স হচ্ছে ফাইন্যান্সিং যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলোর সাথে রিলেটেড। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি গুলো হচ্ছে ফান্ড কালেক্ট করবে, ক্যাপিটাল গঠন করবে, বিনিয়োগ করবে, এবং এত সব কাজ করবে শেয়ার হোল্ডারদের ভ্যালু ম্যাক্সিমাম করার জন্য। আমরা এরপরে চলে যাচ্ছি আমাদের পরের টপিকটাতে। আমাদের পরের টপিকটা হচ্ছে কর্পোরেট ফাইন্যান্সিয়াল ডিসিশন, অর্থাৎ কি কি ডিসিশন এই কর্পোরেট ফাইন্যান্সের অন্তর্ভুক্ত। কর্পোরেট ফাইন্যান্সের অন্তর্ভুক্ত আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটা ডিসিশন। একটা হচ্ছে ইনভেস্টমেন্ট ডিসিশন। ইনভেস্টমেন্ট ডিসিশনের আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে ক্যাপিটাল বাজেটিং ডিসিশন, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। 2 নাম্বার হচ্ছে ফাইন্যান্সিং ডিসিশন, এবং 3 নাম্বারটা হচ্ছে ডিভিডেন্ড ডিসিশন। ইনভেস্টমেন্ট ডিসিশন কি? ইনভেস্টমেন্ট ডিসিশন হচ্ছে কোম্পানি কোন খাতে বিনিয়োগ করবে, ঠিক আছে? কোন খাতে বিনিয়োগ করবার সময় ওনার সামনে আবার দুটো ডিসিশন থাকে, যে ক্যাপিটাল বাজেটিং ডিসিশন এবং ওয়ার্কিং ক্যাপিটাল ডিসিশন। ক্যাপিটাল বাজেটিং ডিসিশন কি? ক্যাপিটাল বাজেটিং ডিসিশন হচ্ছে কোম্পানি দীর্ঘমেয়াদী যে আর্থিক পরিকল্পনাগুলো করে থাকি সেটাকে বলা হয় ক্যাপিটাল বাজেটিং ডিসিশন। ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট হচ্ছে কোম্পানি ডে টু ডে অপারেশন করার জন্য কোম্পানি কতটুকু মূলধন প্রয়োজন এই ব্যাপারে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয় সেটাকে বলা হয় ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। এখানে দেখেন
যে ক্যাপিটাল বাজেটিং ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কোম্পানি অবশ্যই সেই প্রজেক্ট গুলোকে গ্রহণ করবে যে প্রজেক্ট গুলো থেকে আয়ের হার বেশি। কোম্পানির কস্টের চাইতে যেখানে কি হবে আয়ের হার বেশি সেগুলো উম, আহ, সেই প্রজেক্ট গুলোতে কোম্পানি বিনিয়োগ করবে দীর্ঘমেয়াদের জন্য। আরেকটা বিষয় যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে যে কোম্পানি তার ইনভেস্টমেন্টের কতটুকু টাকা দীর্ঘমেয়াদের জন্য বিনিয়োগ করবে, এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কর্পোরেট কর্পোরেশন গুলোর জন্য। এবং তারা যে বিভিন্ন জায়গায় যে বিনিয়োগ করবে দীর্ঘমেয়াদের জন্য সেখানে ঝুঁকি কতটুকু, আয়ের হার কতটুকু, তারপর হচ্ছে বিভিন্ন মডেল বা বিভিন্ন ম্যাথমেটিক্যাল টুলস ইউজ করে কোম্পানির সিদ্ধান্ত নিতে হবে যে তারা কি এখানে তাদের জন্য বিনিয়োগ করা কতটুকু লাভজনক এবং সেখান থেকে রিটার্ন আসার সম্ভাবনা কতটুকু, এগুলো সবকিছু ক্যাপিটাল বাজেটিং ডিসিশনের মধ্যে আলোচনা করা হবে। 2 নাম্বারটা দেখেন ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। প্রথমে আসেন যে আমরা জানি যে ওয়ার্কিং ক্যাপিটালটা কি। ওয়ার্কিং ক্যাপিটাল মানে হচ্ছে চলতি মূলধন ব্যবস্থাপনা। চলতি মূলধন কি? চলতি মূলধন হচ্ছে আহ, চলতি সম্পত্তি থেকে চলতি দায় বাদ দিলে যে টাকাটা পাওয়া যায় সেটা হচ্ছে নেট ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে কোম্পানির যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের টাকাটা রাখতে হয় কোম্পানির চলতি দায় মেটানোর জন্য। অর্থাৎ কোম্পানি যাতে তার ডে টু ডে অপারেশন গুলো বা ডে টু ডে যে কাজগুলো আছে সেগুলো যাতে কোম্পানি সম্পাদন করতে পারে এবং এই জিনিসটা অপারেটিং এক্সপেন্সেস গুলো মেটানোর জন্যই ওয়ার্কিং ক্যাপিটালটা প্রয়োজন হয়। এখানে ইনভেস্টমেন্ট ডিসিশনের ক্ষেত্রে দুইটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে যে কোম্পানির স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী যে বিনিয়োগের জন্য যে পরিমাণ টাকাটা যে রেশিওটা সেটা এমন ভাবে ডিসাইড করতে হবে যাতে এমন না হয় যে আমি সব টাকা মুনাফার অর্জনের প্রত্যাশায় আমি কি করলাম দীর্ঘমেয়াদের জন্য সব টাকা বিনিয়োগ করে ফেললাম এবং দেখা গেল যে আমি স্বল্পমেয়াদী দায়গুলো মেটাতে পারছি না। তখন কোম্পানির গুডউইল যেটা থাকবে সেটা কি হবে নষ্ট হয়ে যাবে। আবার এমন যাতে না হয় যে চলতি দায় মেটানোর জন্য আমি অনেক বেশি সম্পত্তি রেখে দিয়েছি কিন্তু সবগুলো টাকা আসলে চলতি দায় মেটানোর জন্য লাগছে না। তাহলে কি হবে? তাহলে দেখা যাচ্ছে যে কিছু অলস অর্থ পড়ে থাকবে যেখান থেকে আমার রিটার্ন আসতে পারতাম যদি বিনিয়োগ করতাম, সেটা আসছে না। সেজন্য এই দুইটা জিনিস অবশ্যই ইনভেস্টমেন্ট ডিসিশনের ক্ষেত্রে মাথায় থাকতে হবে যে আহ, এমন ভাবে সিদ্ধান্ত নিতে হবে যাতে কোম্পানি প্রফিটও করতে পারে এবং অলস অর্থ যাতে পড়ে না থাকে। 2 নম্বর টপিকে আসেন, 2 নম্বর ডিসিশনে আসেন। আমরা 2 নম্বর ডিসিশন আলোচনা করি ফাইন্যান্সিং ডিসিশন, অর্থাৎ অর্থায়ন সিদ্ধান্ত। অর্থায়ন সিদ্ধান্তটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থায়ন সিদ্ধান্ত হচ্ছে যে কোম্পানি কোন কোন উৎস ব্যবহার করে সে তার মূলধনটা গঠন করবে, এটা এই সিদ্ধান্তগুলো এই যে ফাইন্যান্সিয়াল ডিসিশনের মধ্যে আসে। অর্থাৎ কোম্পানির সামনে অনেকগুলো সোর্স থাকতে পারে, অনেকগুলো সোর্স আছে, সে কোন সোর্সটা ইউজ করে মূলধন গঠন করবে। সে কি শুধুমাত্র কমন স্টক ইস্যু করে বা কমন শেয়ার ইস্যু করে মূলধন গঠন করবে, নাকি ডেট যে ডেট ডিবেঞ্চার ইস্যু করেও মূলধন কালেক্ট করবে, নাকি অন্য কোনো ব্যাংক থেকে মূলধন সংগ্রহ করবে অথবা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে বা লিজিং কোম্পানি থেকে বা অন্যান্য ফাইন্যান্সিয়াল যে অর্গানাইজেশন গুলো আছে সেখান থেকে টাকা নিবে। এই যে সিদ্ধান্তগুলো এগুলো সবগুলোই হচ্ছে ফাইন্যান্সিয়াল ডিসিশনের অন্তর্ভুক্ত। অর্থাৎ কোম্পানি কোন সোর্সটা ইউজ করে তার ক্যাপিটাল স্ট্রাকচারটা মূলধন কাঠামোটা গঠন করবে এবং ঠিক আছে সিদ্ধান্ত নিল যে সাধারণ শেয়ার এবং বন্ড বা ডিবেঞ্চার ইস্যু করে মূলধন গঠন করবে, সেটার রেশিওটা কত হবে, অনুপাতটা কত হবে, সেটাও একটা আহ, আহ, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই ফাইন্যান্সিং ডিসিশনের। এবং আহ, কোন সোর্সটা ইউজ করে খরচ কতটুকু সেটাও দেখতে হবে যে আহ, কোন কোম্পানি সেই সোর্সটা ইউজ করবে যে সোর্সের খরচটা কি হবে, মূলধন ব্যয়টা কম হবে, সেগুলো সেখান সেই সোর্স গুলো ইউজ করবে কোম্পানি। যেমন আমরা দেখতে পাই যে কোম্পানি যদি শুধু সাধারণ শেয়ার ইস্যু করে আহ, তার ক্যাপিটাল স্ট্রাকচারটা গঠন করে তখন দেখা যায় যে ওভারঅল
কস্ট অফ ক্যাপিটালটা অনেকটুকু বেড়ে যায়। আবার কোম্পানি যদি চিন্তা করে সাধারণ শেয়ার এবং ডিবেঞ্চার দুটো ইস্যু করেই কোম্পানি তার ক্যাপিটাল স্ট্রাকচারটা গঠন করবে, তখন আমরা আবার দেখতে পাই যে ওভারঅল কস্ট অফ ক্যাপিটালটা কমে আসে। কারণ আপনার ডেট হোল্ডারদেরকে যে টাকাটা দিতে হয় ইন্টারেস্ট হিসেবে, সেটার উপরে কোম্পানি একটা ট্যাক্স এক্সেম্পশন পায়, এবং সেই ট্যাক্স এক্সেম্পশনের কারণে বা ডেট ক্যাপিটাল ইউজ করার কারণে দেখা যায় যে কোম্পানির ওভারঅল কস্ট অফ ক্যাপিটালটা কমে যায়। যাই হোক, এই এই সংক্রান্ত সকল বিষয়গুলো ফাইন্যান্সিং ডিসিশনের মধ্যে আলোচনা করা হয়। 3 নম্বর ডিসিশনটা দেখেন, সেটা হচ্ছে ডিভিডেন্ড ডিসিশন। ডিভিডেন্ড ডিসিশনটা কি? লভ্যাংশ সিদ্ধান্ত। এটা খুবই গুরুত্বপূর্ণ আরেকটা সিদ্ধান্ত কর্পোরেট ফাইন্যান্সিয়াল ডিসিশনের। সেটা হচ্ছে ডিভিডেন্ড ডিসিশনটা হচ্ছে কোম্পানি যে এই যে ফাইন্যান্সিং ডিসিশন করে বা ইনভেস্টমেন্ট করে, সবকিছুর পরে কোম্পানির যে আয়টা হয়, সে আয়ের কতটুকু অংশ কোম্পানি শেয়ার হোল্ডারদের লভ্যাংশ হিসেবে ঘোষণা করবে বা দিবে, এবং কতটুকু অংশ রিটেন আর্নিংস হিসেবে রাখবে, অথবা আদৌ রিটেন আর্নিংস হিসেবে রাখবে কি রাখবে না, এই যে সিদ্ধান্ত, যে ডিভিডেন্ড সম্পর্কিত যে সিদ্ধান্তগুলো, এগুলো ডিভিডেন্ড ডিসিশনে আলোচনা করা হয়। অর্থাৎ এটাকে আমরা পে আউট রেশিও বলা হয় যে ডিভিডেন্ড ডিসিশনকে। অর্থাৎ এক্ষেত্রে ডিসিশন গুলো কিভাবে নেবে? এক্ষেত্রে ডিসিশন গুলো হচ্ছে এমন যে কোম্পানির সামনে যদি আহ, কোনো বিনিয়োগের মানে কোম্পানির সামনে যদি বিনিয়োগের অনেক বেশি সুযোগ থাকে, সেক্ষেত্রে কোম্পানি ডিভিডেন্ড দেয় না, বা খুব কম হারে ডিভিডেন্ড দিয়ে বাকি টাকাটা কোম্পানি যে ইনভেস্ট করে, যেটা কোম্পানির রিটার্ন আর্নিংস হিসেবে রেখে দেয়। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে সামনে কোম্পানির সামনে কোনো ইনভেস্টমেন্ট অপরচুনিটি নাই, সেক্ষেত্রে ওনারা দেখা গেল যে টাকাটা ইনকাম হলো, পুরো টাকাটাই ডিভিডেন্ড হিসেবে শেয়ার হোল্ডারদের মাঝে ডিস্ট্রিবিউট করে দিল। অর্থাৎ এখানে যে কতটুকু টাকা ডিভিডেন্ড হিসেবে কোম্পানি লভ্যাংশ হিসেবে ঘোষণা করবে, এবং কতটুকু টাকা রিটার্ন আর্নিংস হিসেবে কোম্পানি রেখে দিবে ভবিষ্যতে বিনিয়োগের জন্য, বা ভবিষ্যতে হয়তো সামনে কোনো একটা সুযোগ এসেছে যেখানে বিনিয়োগ করতে পারবে, সেখান থেকে আয়ের হারটা বেশি, এই সম্পর্কিত যে সিদ্ধান্তটা নেবে সেটা হচ্ছে ডিভিডেন্ড ডিসিশন। এরপরে আরো কিছু টপিক আছে, এগুলো আমরা দেখেন যে functions of functions of corporate finance। আমরা যে ডিসিশন গুলো কর্পোরেট ডিসিশন গুলো করেছি, সেটার সাথে যে ফাংশন গুলো কি আছে, মিল আছে। দেখেন ফাংশন গুলো কি আছে। functions of corporate finance আমরা প্রথমটা দেখতে পাচ্ছি, প্ল্যানিং এন্ড অ্যানালাইজিং দ্য ফাইন্যান্সিয়াল পারফরম্যান্স অফ এ বিজনেস। অর্থাৎ একটা ব্যবসার ফাইন্যান্সিয়াল মানে কি কি তা আর্থিক কার্য তারা সম্পাদন করবে, সেটা নিয়ে তারা প্ল্যান করবে এবং অ্যানালাইসিস করবে বা আলোচনা করবে, এবং তারা সিদ্ধান্ত নেবে সেই সম্পর্কে। তারপরে দেখেন 2 নাম্বার, রেজিং অফ ক্যাপিটাল অর ফাইন্যান্সিয়াল। এই যে তারপরে তার কোম্পানি কোন সোর্স থেকে কোন কোন সোর্স ইউজ করে ক্যাপিটালটা গঠন করবে, মূলধন গঠন করবে, সেই সম্পর্কে করবে তারা সিদ্ধান্ত নেবে। সেটা হচ্ছে কর্পোরেট ফাইন্যান্সের আরেকটা কাজ। 3 নাম্বারটা দেখেন, বাজেটিং অফ ক্যাপিটাল। অর্থাৎ যে মূলধনটা তারা গঠন করলো, সেগুলো এখন কোথায় বিনিয়োগ করবে, এবং সেজন্য ওনারা যেখানে বিনিয়োগ করবে সেইখানে সেই বিনিয়োগের প্রকল্পের ঝুঁকি কতটুকু এবং আয় এক্সপেক্টেড রিটার্ন কতটুকু হবে, সেটা যাচাই বাছাই করবে, এবং যেটা যেখানে ঝুঁকি কম রিটার্ন বেশি, সেটা বা যেখানে বিনিয়োগ করলে আয়ের হার বেশি হবে, সেখানে কোম্পানি বিনিয়োগ করবে। 4 নাম্বার দেখেন, কর্পোরেট গভর্নেন্স। কর্পোরেট গভর্নেন্স হচ্ছে যে ডেভেলপিং এ কোম্পানি গভর্নেন্স স্ট্রাকচার টু এনকারেজ ইথিক্যাল বিহেভিয়ার এন্ড অ্যাকশন দ্যাট সার্ভ দ্য বেস্ট ইন্টারেস্ট ফর ইটস শেয়ার হোল্ডার্স, স্টক হোল্ডার্স। কর্পোরেট গভর্নেন্স হচ্ছে কিছু
আপনার স্ট্যান্ডার্ড থাকবে যে কোম্পানি এই স্ট্যান্ডার্ডটা মেনটেন করবে, সেখানে ইথিক্যাল যে স্ট্যান্ডার্ড গুলো আছে স্টক হোল্ডারদের, কোম্পানি সেই গাইডলাইন গুলো, কর্পোরেট গভর্নেন্সের কিছু গাইডলাইন দেয়, সেই গাইডলাইন গুলো ফলো করবে, যেটা সকল কোম্পানির সাথে সম্পৃক্ত সকল পক্ষের জন্য যেটা সুবিধাজনক হবে। 5 নম্বর দেখেন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে যে ডেট এবং ইকুইটি ফাইন্যান্সিংটা এমন ভাবে করবে যাতে করে কোম্পানির ভ্যালুটা ম্যাক্সিমাম হয়। 6 নম্বর দেখেন রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্টটা হচ্ছে আমরা জানি যে যেখানে রিস্ক বেশি সাধারণত সেখানে রিটার্ন বেশি। কোম্পানি যদি বেশি রিস্ক নেয়, কোম্পানি প্রত্যাশা করবে বা শেয়ার হোল্ডাররা প্রত্যাশা করবে সেখানে রিটার্নের পরিমাণটাও বাড়বে। এবং পে আউট ডিসিশন বা ডিভিডেন্ড ডিসিশন, কোম্পানি সিদ্ধান্ত নেবে নেট ইনকামের কতটুকু অংশ ডিভিডেন্ড হিসেবে দিবে এবং কতটুকু অংশ রিটেন আর্নিংস হিসেবে রেখে দেবে। এগুলো হচ্ছে ফাংশনস অফ কর্পোরেট ফাইন্যান্স। আজকে এতটুকুই। আহ, আজকে আমরা এখানে ক্লাস শেষ করব। আজকের ক্লাস আমরা পরবর্তী ক্লাসে আবার আপনাদের সাথে আহ, দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এতটুকুই। আল্লাহ হাফিজ।